প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এশিয়াস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে মানে 2027 যারা এক্সাম দেবে তাদের জন্য যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে তার জীবনবিজ্ঞানের 2 নম্বর স্কুলের বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। শুধু যদি তোমরা শর্ট কোশ্চেন মানে 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার চাও তাহলে আমি 1 থেকে 11টা যে পেজ আছে তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তার একটা ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি কম সময়ে রিভিশন করতে চাও তাহলে সেই ভিডিওটা দেখতে পারো। আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। প্লেলিস্টে সমস্ত জীবনবিজ্ঞানের যে দশম শ্রেণীর ভিডিও তোমরা পেয়ে যাবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও ক্লিক করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পাও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় সেটি হচ্ছে গয়েরটা প্রকরণ চলন। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? এডিএইচের অভাবে ডায়াবেটিস মেলিটাস নামক রোগ হয়। 9 ইনসুলিন নিওগ্লুকোজেনের শেষের হার বাড়ায় ও গ্লাইকোলাইসিসের হার কমায়, এটাও ভুল। রিল্যাক্সিন হাত উৎপাদ ও হৃদস্পন্দনের হার বাড়ায়, এটা ঠিক। বাদবাকি সবগুলো কিন্তু ভুল। 1.3 প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির, এটা ঠিক। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতির, এটাও ঠিক। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম যে আকৃতির, এটাও ঠিক। কিন্তু টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যে আকৃতির, এটা কিন্তু ভুল। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আয় আকৃতির হয়। প্রদত্ত কোনটি প্রতিবর্ত পথের সঠিক ক্রম? 1.4 এইটা হবে ক্ষয়েরটা। গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, সেখান থেকে স্নায়ুকেন্দ্র, সেখান থেকে বহির্বাহী স্নায়ু, সেখান থেকে কারক। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এই ক্রমটা এটা করে রাখবে ভালো করে। এরপর আছে 1.5 তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় আলাদা হয়। এরপর ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে এমসিকিউটা সলভ করতে বলছে। সিলিয়া দেখা যায় প্যারামেশিয়ামের, ক্ষণপথ দেখা যায় অ্যামিবার, ফ্লাজেলা দেখা যায় ইউগ্লিনার। অর্থাৎ অপশন দেখো A2 B1, তার মানে এটা হচ্ছে A2 B1 এইটাই রয়েছে, তার মানে কয়েকটা। ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাটি হলো মানে সর্বাপেক্ষা সব থেকে বেশি সময় ধরে হয় যে দশা সেটা হচ্ছে প্রোফেজ। প্রদত্ত কোন জোটটি সঠিক তা নির্ণয় করো? সেরিবেলাম দর্শন ও শ্রবণ প্রতিবর্তের নিয়ন্ত্রণ, সেরিব্রাম বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, এটা ঠিক। সেরিব্রাম মানে গুরু মস্তিষ্ক, এটা ঠিক উত্তর। এরপর বিভাগ ক্ষয়েরটা, অ্যাকশনের মেডুলারি শিড ও নিউরেলেমার মাঝে ড্যাশ কোষ থাকে, এটা হবে সোয়ান কোষ। ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে বলে টেলোমিয়ার। মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা কটা হতো বের করতে বলছে। অটোজোম সংখ্যা থাকে 44টা, অর্থাৎ এইটা দ্বিগুণ হয়ে 88টা অটোজোম হবে। যদি মোট ক্রোমোজোম সংখ্যা হতো তাহলে 92 হতো। এরপর 4 কোশ্চেনটা আছে, প্রাণী দেহে সাইটোকাইনেসিস ঘটে সেল প্লেট গঠনের মাধ্যমে, এটা কিন্তু ভুল হবে। প্রাণী দেহে সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ পদ্ধতিতে। অ্যাড্রিনালিন হরমোন লালাগ্রন্থির ক্ষরণ ও পৌষ্টিকনালীর বিচলন বৃদ্ধি করে, এটাও কিন্তু ভুল। বৃদ্ধি করে না, হ্রাস করে। অ্যান্ড্রোজেনের অপর নাম টেস্টোস্টেরন, এটা ঠিক। এরপর দেখো এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। সুপ্রারেনাল গ্রন্থি হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থিকে বলা হয়, পিনিয়াল গ্রন্থিকে জৈবিক ঘড়ি বলা হয়, অঙ্কোজিন ক্যান্সার সৃষ্টিকারী। এরপর 10 টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ হলো পেশির সঙ্গে
অস্থি বা হাড়কে যুক্ত করা। বি সদৃশ্যটি বেছে লিখতে বলেছে। দেখো আইএএ, এনএএ, আইপিএ 240, এনএএ, আইপিএ 240 এগুলো সবই কৃত্রিম অক্সিন, এটাই একমাত্র প্রাকৃতিক অক্সিন। বিভাগ কয়ের প্রথম কোশ্চেন আছে 3 দাগের একটা, প্রদত্ত রোগগুলির জন্য দায়ী হরমোনের নাম উল্লেখ করো। দেখো কয়ের দাগের কোশ্চেনটা আছে বামনত্ব। বামনত্ব হচ্ছে শৈশবকালে এসটিএইচ বা জিএইচ এর কম ক্ষরণের ফলে হয়। কুশিং বর্ণিত রোগ হচ্ছে এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোনের অধিক ক্ষরণে হয়। গলগণ্ড টিএসএইচ ও থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে হয়। আর অ্যাডিশন বর্ণিত রোগ হচ্ছে এসিটিএইচ এর কম ক্ষরণে হয়। কুশিং বর্ণিত রোগ অধিক ক্ষরণের জন্য হয়, আর অ্যাডিশন বর্ণিত রোগ এসিটিএইচ এর কম ক্ষরণের জন্য হয়। এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না, ভালো করে দেখে রেখো। এরপর 2 কোশ্চেন, কোনো কারণে কোষচক্র ব্যাহত হলে কি কি ঘটনা ঘটতে পারে। কোষচক্রের চেক পয়েন্টগুলির কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে এবং দ্রুত হারে ঘটবে, ফলে টিউমার, দুর্বল অবিভেদিত কোষপুঞ্জ গঠিত হতে পারে। মানে টিউমারটা হচ্ছে দুর্বল অবিভেদিত কোষপুঞ্জ। এছাড়া ত্রুটিপূর্ণ জিনযুক্ত অস্বাভাবিক কোষ সৃষ্টি হতে পারে, যা বিভিন্ন জিনগত রোগ হওয়ার সম্ভাবনা তৈরি করে। 3 সাইন্যাপস কি, এর কাজ লেখো। দুটি নিউরনের যে সংযোগস্থল, একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, মানে দুটো নিউরন যে পাশাপাশি থাকে, একটির শেষ এবং অপরটির শুরু, তাকেই সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বলে। এবার এইটা একটা নিউরনের শেষ মানে অ্যাকশনের একটা প্রান্ত এবং কোষদেহের একটা প্রান্ত এইভাবেও হতে পারে, বা অ্যাকশন মানে অ্যাকশন একটা ডেন্ড্রন সেইভাবেও হতে পারে। এখানে সাইন্যাপসের কাজ হচ্ছে সাইন্যাপসের মধ্যে দিয়ে নিউরোট্রান্সমিটারের সাহায্যে স্নায়বিক উদ্দীপনা এক নিউরন থেকে পরবর্তী নিউরনে সঞ্চারিত হয়। ছবিটা আমি একটা খুব সহজে একটা ছবি দিয়ে রেখেছি, তোমরা এই ছবিটা দেওয়ার চেষ্টা করো, তাহলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর 4 দাগ, একজন মানুষের মস্তিষ্কের পশ্চাৎভাগ ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হবে। পশ্চাৎ মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে লঘু মস্তিষ্ক, পন্স এবং সুষুম্না শীর্ষক সঠিকভাবে কাজ করবে না। এর ফলে যে সমস্যাগুলি দেখা যাবে সেটি হচ্ছে, লঘু মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, তাহলে দেহের ভারসাম্য ঠিকভাবে রক্ষা পাবে না, তাহলে ব্যক্তি হাঁটাচলা করতে অসুবিধা হবে। পন্স শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে, তাহলে পন্স ক্ষতিগ্রস্ত হলে শ্বাসকার্য যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে ব্যক্তি গভীর প্রশ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগে অসুবিধা বোধ করবেন। আর সুষুম্না শীর্ষক আমাদের স্বাভাবিক প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার ছন্দ বজায় রাখে, হাঁচি কাশি, বমন, লালাক্ষরণ, গলাধঃকরণ ইত্যাদি ঠিকঠাক নিয়ন্ত্রিত করে। তাহলে সুষুম্না শীর্ষক ক্ষতিগ্রস্ত হলে এই কাজগুলো আমাদের হবে না, বা ব্যক্তির এই কাজগুলো করতে অসুবিধা হবে। 5 দাগের কোশ্চেনটা আছে, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো ট্রপিক চলনের মধ্যে যে আর ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য বলেছে, এখান থেকে তোমরা যে কোনো দুটি করো। তবে আমার মতো উদ্দীপকের প্রভাব এবং হরমোনের প্রভাব এই দুটি বেশি ইম্পর্ট্যান্ট। এই যদি আলাদা করে কোনো পয়েন্ট দিয়ে দেয়, তাহলে এই দুটো পয়েন্ট উদ্দীপকের প্রভাব এবং হরমোনের প্রভাব দেওয়ারই চান্স বেশি থাকে। তাই তোমরা 1 নম্বর আর 4 নম্বর পয়েন্টটা কিন্তু ভালো করে পড়ে রেখো। ট্রপিক চলন মানে উৎসের গতিপথ অনুসারে, আর ন্যাস্টিক হচ্ছে উৎসের তীব্রতার মাত্রা। মানে এই দুটো ভালো করে খেয়াল রাখবে যে ট্রপিক মানে উৎসের গতিপথ, ন্যাস্টিক মানে উৎসের তীব্রতা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। আর হরমোনের প্রভাব এটা জানোই যে ট্রপিক চলনে অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ন্যাস্টিক চলন বা ট্যাকটিক চলন কোনো চলনই অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হয় না। 6 কোশ্চেন, বিভাগ গয়ের শেষ কোশ্চেন, গমন মাত্রই চলন কিন্তু চলন মাত্রই গমন নয়, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। গমন হলো এমন চলন যার ফলে জীব সম্পূর্ণ দেহসহ এক স্থান থেকে অন্য স্থানে যায়, আর চলন হচ্ছে দেহ বা দেহাংশের অবস্থার পরিবর্তন, মানে হাত নাড়লাম, পা নাড়লাম, এইসব আর কি। উদাহরণ, মানুষ যখন হাঁটে তখন সে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এটি গমন এবং চলন, মানে পাটাও নড়ছে, হাতটা নড়ছে এরকম। কিন্তু কেউ যদি এক জায়গায় দাঁড়িয়েই শুধু হাত নাড়ে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় না যায়, তাহলে হাতের চলন হচ্ছে কিন্তু দেহের স্থান পরিবর্তন হচ্ছে না, তাই এটি গমন নয়। সুতরাং গমন মাত্রই চলন কিন্তু চলন মাত্রই গমন নয়। এরপর বিভাগ ঘয়েরটা 4 দাগের 2, 4 দাগের 1 যেহেতু ছবি থাকে, 4 দাগের 2 দেখো, উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। দেখো উদ্ভিদের ফটোট্রপিক চলন, ফটো মানে যে আলো, জিও মানে অভিকর্ষের দিকে চলন, আর ফটো মানে আলোর দিকে চলন। কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায়।
ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। দেখো এখানে ছবিটা, আলো যেদিকে পড়ছে তার বিপরীত দিকে বেশি অক্সিজেন সঞ্চিত হয়ে দ্রুত বৃদ্ধি হচ্ছে, তাই কিন্তু দেখো আলোর দিকে বেঁকে যাচ্ছে। আবার মূল স্বল্প পরিমাণ অক্সিজেনে বেশি অনুভূতিশীল, তাই মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে কোষগুলিতে অক্সিজেনের উপস্থিতি খুব কম। দেখো যেদিকে আলোটা পড়ছে নিচের দিকে ছবিটার, আলো যেদিকে পড়ছে সেদিকে যেহেতু কম অক্সিজেন থাকে, তাহলে সেদিকে দেখো মূল যেহেতু কম অক্সিজেনে ক্রিয়াশীল, তাই সেদিকটায় বেশি বৃদ্ধি পেয়ে কোষ দ্রুত বিভাজিত হচ্ছে, ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। আর জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ, অধিক ঘনত্বের অক্সিজেনে বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেনে মূল অনুভূতিশীল। এটা দু জায়গায়, ফোটোট্রপিক বা জিওট্রপিক যেখানে হোক, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। শর্ট কোশ্চেনও দিতে পারে যে অধিক ঘনত্বের অক্সিজেনে বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেনে মূল অনুভূতিশীল। কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিজেন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়ে যথাক্রমে কাণ্ড ও মূলের অগ্রভাগে দ্রুত কোষ বিভাজন ঘটায়, ফলে বিটপ অভিকর্ষের বিপরীতে এবং মূল অভিকর্ষের অনুকূলে অগ্রসর হয়। অক্সিজেন এইভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এখানে ছবিটাও কিন্তু দেখে রাখবে এবং এই ছবিটা কিন্তু তোমরা অবশ্যই এঁকে দেখাবে। হচ্ছে আগাছা দমনকারী হরমোনের নাম কি? আগাছা দমনকারী হরমোন হচ্ছে কৃত্রিম অক্সিজেন, যেমন 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, MCPA যেমন 2-মিথাইল-4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তোমরা যে কোনো একটা ফুল নাম অবশ্যই মনে রাখবে, 2,4-Dটা বেশি করে মনে রাখবে। প্রভৃতি কৃত্রিম হরমোন প্রয়োগ করে ধান, গম প্রভৃতি চাষের ক্ষেত থেকে অবাঞ্ছিত উদ্ভিদ অর্থাৎ আগাছা দূর করা হয়। এরপর কোশ্চেন আছে, অথবা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কিভাবে ঘটে তা শব্দছকের সাহায্যে। দেখো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ দুভাবে হয়, একটা ঋণাত্মক বা নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ, আর একটা ধনাত্মক বা পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। যদি রক্তে থাইরক্সিন, যেমন উদাহরণ দিয়ে একটা বোঝাচ্ছি, থাইরক্সিন হরমোনের নিয়ন্ত্রণটা, যদি থাইরক্সিন বা যে কোনো হরমোনের মাত্রা বৃদ্ধি পায় রক্তে, তাহলে নেগেটিভ ফিডব্যাক হবে, কারণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে তাদেরকে বলবে যে কম করো, তাহলে নেগেটিভ। আর থাইরক্সিনের মাত্রা হ্রাস যদি পায় তাহলে পজিটিভ ফিডব্যাক পাবে, মানে আরও থাইরক্সিন বা যে কোনো হরমোন ক্ষরণ বৃদ্ধি করতে বলবে। তাহলে প্রথমে রক্তে থাইরক্সিনের মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে নেগেটিভ ফিডব্যাক পাঠাবে হাইপোথ্যালামাসে, এবং হাইপোথ্যালামাস থেকে TRH যে হরমোন, তার ক্ষরণটা হ্রাস পাবে। তারপরেও নেগেটিভ, মানে সবই হ্রাস পাবে। এবার যদি রক্তে মাত্রা বৃদ্ধি পায় তার মধ্যে হ্রাস পাওয়াতে হবে, তাহলে সবই ক্ষরণ কিন্তু হ্রাস পাবে। আবার পিটুইটারি অগ্রখণ্ড থেকে TSH ক্ষরণও হ্রাস পাবে, ফলে থাইরয়েড গ্রন্থি কম উদ্দীপিত হয় এবং থাইরক্সিনের ক্ষরণ কম হয়, রক্তে থাইরক্সিনের মাত্রা নিয়ন্ত্রিত হয়। আবার যদি রক্তে থাইরক্সিনের মাত্রা হ্রাস পায় তাহলে উল্টাটা হবে, মানে হাইপোথ্যালামাস উদ্দীপিতকরণ TRH এর ক্ষরণ বৃদ্ধি পাবে, পিটুইটারির অগ্রখণ্ড থেকে TSH ক্ষরণ বৃদ্ধি পাবে এবং থাইরয়েড গ্রন্থি থেকে বেশি পরিমাণে থাইরক্সিন ক্ষরণও হবে। এরপর আছে রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা উল্লেখ করো। মানে রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা। এই পলিপেপটাইড হরমোন গ্লুকোজ বিপাকের মাধ্যমে রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে। গ্লাইকোজেনেসিসের মাধ্যমে রক্তের বাড়তি যে গ্লুকোজটা সেটাকে গ্লাইকোজে পরিবর্তিত করে যকৃত পেশিতে জমা রাখে। ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশিকোষে গ্লুকোজ বিশেষণের হার বাড়ায় এবং গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। এইভাবে দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রস্তুতি করে ইনসুলিন রক্তে শর্করার মাত্রা হ্রাস করে। এইভাবেই ইনসুলিন রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। এরপর কোশ্চেন আছে 4-3, প্রোফেজ ও টেলোফেজ হলো কোষ বিভাজনের দুটি পরস্পর বিপরীতমুখী দশা, উক্তিটির যথার্থতা বিচার করো। প্রোফেজ আর প্রোফেজে যেই ঘটনা ঘটে টেলোফেজে তার উল্টোটা ঘটে। প্রোফেজ হচ্ছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের প্রথম দশা, আর টেলোফেজ হচ্ছে শেষ দশা। প্রোফেজ দশায় নিউক্লিয়াস থেকে জল বিয়োজন ঘটে, কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয়াসে জল সংযোজন হয়। প্রোফেজ দশায় নিউক্লিয় জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে, কিন্তু টেলোফেজ দশায় ক্রোমোজোমের প্যাচ খুলে পুনরায় নিউক্লিয় জালিকা সৃষ্টি হয়। প্রোফেজ দশার শেষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়। এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু সত্য মিথ্যার কোশ্চেনও দেয় শর্ট কোশ্চেনে, এটা ভালো করে দেখবে। কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন? মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। সাইটোকাইনেসিস পদ্ধতিতে সাইটোপ্লাজম উভয় অপত্যে সম পরিমাণে বিন্যস্ত হয়, তাই সবই সমান থাকছে বলে মাতৃকোষ এবং অপত্য কোষে সমান সংখ্যক থাকছে ক্রোমোজোম বা সাইটোপ্লাজম, তাই মাইটোসিসকে সমবিভাজন বা সদৃশ্য বিভাজন বলে।
এরপর অথবার কোশ্চেন আছে, প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে উদ্ভিদের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর বেমতন্তু গঠন, 2 নম্বর ক্ষয়েরটা সাইটোকাইনেসিস পদ্ধতি। বেমতন্তু গঠন, মাইক্রোটিউবিউল থেকে উদ্ভিদ কোষের বেমতন্তু উৎপন্ন হয়। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের অ্যাস্টাল রশ্মি থেকে উৎপন্ন হয়। সাইটোকাইনেসিস পদ্ধতির কোষের বিষুব অঞ্চলে কেন্দ্র থেকে পরিধির দিকে বিস্তৃত কোষপাত গঠনের মাধ্যমে ঘটে। আর প্রাণী কোষের মাইটোসিস হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে ঘটে। কোষ বিভাজনে জিনের পুনর্বিন্যাস বা রিকম্বিনেশন কিভাবে ঘটে? দেখো, যে পদ্ধতিতে ক্রোমোজোম স্থিত যে জিনের সজ্জারিতের পুনর্বিন্যাস ঘটে, নতুন সজ্জাক্রম গঠিত হয়, তাকে পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন ঘটে। এটা দেখো, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভারের মাধ্যমে দুটি নন সিস্টার ক্রোমাটিডে জিনের সজ্জারিতের পরিবর্তন ঘটে, অর্থাৎ পুনঃসংযুক্তি সম্পন্ন হয়। এর ফলে অপত্যজীবী নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে। 2 নম্বরের স্কুলের যে কোশ্চেনগুলি ছিল, শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে রাখলাম। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। চলো আজকে তাহলে এই পর্যন্তই।